एंड वेलकम राबिन क्रिएशन चैनल पक्ष থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আপলোড করতে চলেছি আমাদের এই চ্যানেলের 13 নম্বর ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি রবীন্দ্র কমপ্লেক্সে, অর্থাৎ বেজেরডাঙ্গার দক্ষিণডিহি গ্রামে যে রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি রয়েছে সেখানে। তো আমার সাথে আমার রয়েছে অনিক, আমার বন্ধু, সাদি রয়েছে আমার সাথে, সাদি, আর রয়েছে ফেরদৌস সাহেব। তো আমরা এখন প্রথমে যাব রবীন্দ্র কমপ্লেক্স। তো আপনারা আশা করি এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি আমাদের দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। খুলনার শান্তিধাম মোড় থেকে টাউন সার্ভিসে করে ফুলতলা পর্যন্ত গিয়েছি বেজেরডাঙ্গার রবীন্দ্র কমপ্লেক্সে যাওয়ার উদ্দেশ্যে। আপনারা খুলনার যে কোনো স্থান থেকে টাউন সার্ভিসে উঠে ফুলতলা যেতে পারেন, অথবা আপনারা মহেন্দ্রায় করে পথের বাজার পর্যন্ত গিয়ে সেখান থেকে ভ্যানে বা ইজি বাইকে ডিরেক্ট রবীন্দ্র কমপ্লেক্সে চলে যেতে পারেন। আবার বাসে গেলে আপনারা ফুলতলা থেকেও 10 টাকা ভাড়া দিয়ে ভ্যানে বা ইজি বাইকে আপনারা রবীন্দ্র কমপ্লেক্স পর্যন্ত যেতে পারবেন। এখন আমরা এসে পৌঁছালাম ফুলতলাতে। তো এখান থেকে আমাদেরকে যেতে হবে বেজেরডাঙ্গা, তারপরে দক্ষিণডিহি গ্রাম, আমরা যেখানে যাব রবীন্দ্র কমপ্লেক্স, রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি। তো খুলনা থেকে আমরা হচ্ছে মহেন্দ্রায় বা বাসে করে আপনারা এই পর্যন্ত আসতে পারেন। আবার এসে আপনারা হচ্ছে এই ফুলতলা প্রথমে নামতে হবে, তারপরে আবার এখান থেকে আবার অটোতে করে যেতে হবে। আর যারা যশোর থেকে আসবেন তারা হচ্ছে বাসে করে ডিরেক্ট বেজেরডাঙ্গা এসে নামবেন। বেজেরডাঙ্গা থেকে তারপর দক্ষিণডিহিতে ভ্যানে বা ইজি বাইকে আপনারা যাবেন। তো চলুন আমরা এখন রবীন্দ্র কমপ্লেক্সের দিকে আস্তে আস্তে এগোই। আমরা টাউন সার্ভিস থেকে ফুলতলা নেমে সেখান থেকে ডিরেক্ট রবীন্দ্র কমপ্লেক্স অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়িতে যাবার জন্য একটি ভ্যান ঠিক করে ফেললাম। তো ফুলতলা থেকে একদম সেই রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ির গেট পর্যন্ত আমাদের ভ্যানে জনপ্রতি 10 টাকা করে নিয়েছে। তো আপনারা যদি মহেন্দ্রাতে আসেন তাহলে আপনাদেরকে পথের বাজারে নামতে হবে, কারণ মহেন্দ্রা ফুলতলা পর্যন্ত আসতে দেয় না। পথের বাজার থেকে ফুলতলার দূরত্ব আনুমানিক আধা কিলো থেকে 1 কিলোর ভিতরে হবে। তো আপনারা ওই পথের বাজার থেকে ভ্যান বা ইজি বাইক ঠিক করে আপনারা ডিরেক্ট চলে যেতে পারেন রবীন্দ্র কমপ্লেক্সে। সেখানে হয়তো জনপ্রতি 15 থেকে 20 টাকা নিতে পারে, ফুলতলা থেকে যেহেতু 10 টাকা নিয়েছে। তো চলুন আমরা এখন এই ভ্যান থেকে রবীন্দ্রনাথের এলাকাটি দেখতে দেখতে রবীন্দ্র কমপ্লেক্সের দিকে এগোতে থাকি। আমরা পৌঁছে গিয়েছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি অর্থাৎ খুলনার বেজেরডাঙ্গার রবীন্দ্র কমপ্লেক্সে। তো প্রথমে একটি কথা বলে নিই, সেটি হচ্ছে যে আসলে এই ভিডিওটা পুরো রবীন্দ্রনাথের বাড়ির আঙিনা সব কিছু দেখানো হয়েছে বলে ভিডিওর লেন্থটি এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে। তাই প্রতিটি জিনিস, যেমন কোনো ছবি, কোনো স্থান বা কোনো লেখা ইত্যাদি বেশিক্ষণ ধরে আপনাদেরকে আমি ভিডিওটি রাখতে পারিনি। সেই কারণে আপনারা যদি কোনো লেখা, ছবি বা স্থান ভালো করে দেখতে চান বা একটু মনোযোগ দিয়ে লেখাগুলো পড়তে চান, তাহলে ভিডিওটি সেখানে পজ করে বা আপনারা স্থির করে সেই লেখাটি বা সেই ছবিটি বা স্থানটি দেখতে পারেন। ধন্যবাদ।
আমরা পৌঁছে গেছি হচ্ছে এই রবীন্দ্র কমপ্লেক্সের যে মূল মূল এরিয়ার ভিতরে, অর্থাৎ ভবনের উপরে উঠে এসে গিয়েছি। তো এখন আমরা এই এই রবীন্দ্র কমপ্লেক্সের যে বাড়িটা আছে, তো এই বাড়িটা আমরা ঘুরে দেখব। তো আমি আসলে চিন্তা করেছিলাম যে হয়তো ভালোভাবে এই বাড়িটার ভিডিও করা যাবে না বা করতে বাধা দেওয়া হবে, কিন্তু এখানে সেরকম কিছু না। এখানে দেখলাম সবাই ভিডিও করছে, কেউ নিষেধ করছে না। তো আমিও ভাবলাম যে তাহলে একটু ভালো করে আপনাদেরকে এই বাড়ির ভিতরে কি কি রয়েছে বা কি কি ছবি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাই। তো চলুন আমরা এই বাড়িটা পুরো ঘুরে দেখি। আসুন এই রবীন্দ্র কমপ্লেক্সটি ঘুরতে ঘুরতে আমরা রবীন্দ্রনাথের এই দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স সম্পর্কে বা রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ির এই বাড়িটি সম্পর্কে বা এই এলাকাটি সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত একটি স্থান, যা খুলনা শহরের দক্ষিণডিহিতে অবস্থিত। খুলনা শহর থেকে 19 কিলোমিটার দূরে অবস্থিত ফুলতলা উপজেলার 3 কিলোমিটার উত্তর পশ্চিমে দক্ষিণডিহি অবস্থিত। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারের সঙ্গে দক্ষিণডিহির সম্পর্ক অতি নিবিড়। রবীন্দ্রনাথ ঠাকুরের মা সারদা সুন্দরী দেবী জন্মগ্রহণ করেছিলেন এই দক্ষিণডিহি গ্রামে। রবীন্দ্রনাথের কাকি ত্রিপুরা সুন্দরী দেবী এই গ্রামেরই মেয়ে। রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবী দক্ষিণডিহিরই মেয়ে। তার ভালো নাম ভবতারিণী। বিবাহের পর তার নাম রাখা হয় মৃণালিনী দেবী। 1982 সালের পূজার ছুটির সময় জ্ঞানদান নন্দিনী দেবী উৎসাহী হয়ে বাস্তবিকটা দেখবার অজুহাতে যশোরের নরেন্দ্রপুর যান। উদ্দেশ্য কাছাকাছি পিরালি পরিবারের মধ্য হতে বধূ সংগ্রহ। যৌবনে কবি কয়েকবার তার মায়ের সঙ্গে দক্ষিণডিহি গ্রামের মামা বাড়িতে এসেছিলেন। এখানে কবিগুরু ও কবিপত্নীর অবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে। 25শে বৈশাখ ও 22শে শ্রাবণে এখানে নানা আয়োজনে রবীন্দ্র জয়ন্তী ও কবি প্রয়াণ দিবস পালন করা হয়।
এখন আপনারা দেখতে পাচ্ছেন এই রবীন্দ্রনাথের যে শ্বশুর বাড়ি, তো সেই রবীন্দ্র কমপ্লেক্সের থেকে দরজা থেকে বের হয়ে যে বাইরের আঙিনা, সেই আঙিনার প্রথম যে এন্ট্রান্স থেকে বের হয়ে সেটা আমরা দেখলাম। এখন আমরা দেখছি রবীন্দ্রনাথের বাড়ির পিছনের যে আঙিনা ছিল সেই আঙিনাটা। আসলে আমি ওইভাবে এখনো নিশ্চয়তা দিয়ে বলতে পারছি না যে এখানে যে বাউন্ডারি দেওয়া রয়েছে সেই বাউন্ডারিটাই আসলে রবীন্দ্রনাথের যে শ্বশুরবাড়ি ছিল সেই শ্বশুরবাড়িরই বাউন্ডারি কিনা, নাকি এই বাউন্ডারিটা পরে সরকার থেকে বা মানে এই জায়গাটা সংরক্ষণের জন্য শুধুমাত্র এইটুক জায়গা বাউন্ডারি দিয়ে সংরক্ষণ করা হয়েছে কিনা সেটা বলতে পারছি না। তবে আর দূরে আরেকটা বাউন্ডারি দেখতে পাচ্ছি, ওইটা হয়তো ওই পর্যন্তই আসলে এই যে জায়গাটা, এই জায়গাটার বাউন্ডারি। দেখা শেষ করলাম এই রবীন্দ্র কমপ্লেক্সের যে নিচ তলা, অর্থাৎ নিচের যে তলা, সেই তলাটা। এখন আমরা উপরে যাব। তো একটু বলে নেই যে এখানে এসে আসলে অদ্ভুত একটা ফিলিংস হলো। রবীন্দ্রনাথের যে ছবিগুলো বা তার সৃষ্টিকর্মের বইগুলো, সেই বইগুলো যখন আপনি দেখবেন তখন এখানে সাউন্ড বক্সে রবীন্দ্রসঙ্গীত বাজিয়ে দেওয়া হবে, রবীন্দ্রসঙ্গীত চলবে। তো সেই রবীন্দ্রসঙ্গীতটা আসলে আপনার মনকে আসলে আন্দোলিত করবে, প্রভাবিত করবে। যদি আপনারা এখানে আসার আগে একটু রবীন্দ্রনাথ সম্পর্কে স্টাডি করে আসেন তাহলে আপনারা আসলে এই জায়গাটার মর্মার্থটা আরেকটু বুঝতে পারবেন। যেমন এখানে রবীন্দ্রনাথ কোন কোন কবিতা লিখেছেন, কোন কোন গান রচনা করেছেন, বা এখানে কি কি রয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন। তো আমি এখন যাচ্ছি এই রবীন্দ্র কমপ্লেক্সের 2 তলায়, আমরা দেখে আসি 2 তলার সৌন্দর্যটা কেমন। এই পাশটা দেখা যাচ্ছে তালা দেওয়া, তো এই পাশটা খোলা আছে, এখানে আমরা প্রবেশ করি। এটা রবীন্দ্রনাথের নিজের হাতে লেখা একটি কবিতা, যেটি তিনি শান্তিনিকেতনে বসে লিখেছিলেন। এটা হচ্ছে রবীন্দ্রনাথের অভিনীত একটি চলচ্চিত্রের ছবি, অভিনেতা রবীন্দ্রনাথ। এটা হচ্ছে রবীন্দ্রনাথের আঁকা একটি ছবি, অঙ্কন করা। রবীন্দ্রনাথ খুব ভালো ছবি আঁকতে পারতেন, আপনারা অনেকে হয়তো জানেন।
এখন আমি রয়েছি এই রবীন্দ্রনাথ ঠাকুরের যে শ্বশুরালয়, সেই শ্বশুরালয়ের 2 তলার বারান্দায়। তো বারান্দা থেকে সামনের ভিউটা হচ্ছে এরকম। দূরে যেটি দেখতে পাচ্ছেন এই এরিয়াতেই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী যখন হয় তখন মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, অর্থাৎ রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি ইত্যাদির আয়োজন করা হয় এবং এখানে মেলা হয়, বিভিন্ন স্টল বসে। তো সেই এরিয়াটা এখন আপনারা দেখছেন। এখন আমরা আছি এই রবীন্দ্র কমপ্লেক্স, যেটা রবীন্দ্রনাথ শ্বশুরবাড়ি, তার বাহিরের একটি প্রাঙ্গণে। তো এখানে হচ্ছে ওই রবীন্দ্রনাথের জন্ম এবং মৃত্যুবার্ষিকীতে এখানে মেলার আয়োজন করা হয়ে থাকে। মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। আর এখানে আপনারা দেখছেন যে এই মুহূর্তে ধান শুকাতে দেওয়া হয়েছে। তো এখানে মাঝে মধ্যে রবীন্দ্র স্মরণেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে, যতদূর আমরা শুনেছি। আপনারা এখন দেখতে পাচ্ছেন সেই যেখানে মেলা হয় সেই প্রাঙ্গণ থেকে রবীন্দ্রনাথের যে কমপ্লেক্সটা, যে ভবনটা, সেটা। আর এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মৃণালিনী মঞ্চ। তো যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আয়োজন করা হয়ে থাকে তা সাধারণত এই যে একটি বৃক্ষ রয়েছে, এই বৃক্ষর পাদদেশের এই যে উঁচু স্থানটা, এখানে আয়োজন করা হয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি স্থাপিত হয়েছে নভেম্বর 1995 সালে। এটা হচ্ছে সেই মৃণালিনী মঞ্চ, যে মঞ্চে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। কমপ্লেক্সের বাইরেও এখানে যে প্রাচীর দেওয়া রয়েছে, এই পুরোটাই আসলে রবীন্দ্র কমপ্লেক্সের এরিয়া। এখানে যেন দর্শনার্থীরা এসে বিকালের দিকে এসে রেস্ট নিতে পারে, তার জন্য এখানে ছোট ছোট ঘর তৈরি করা হয়েছে। তো আমরা তো এই রবীন্দ্র কমপ্লেক্সে ঘোরা শেষ করলাম। তো এখন আমরা একজন করে মন্তব্য দেব যে আমাদের এখানে ঘুরে কেমন লাগলো। তো প্রথমে আমরা জানতে চাচ্ছি অনিকের কাছে। তো অনিক সাহেব, আপনার কেমন লাগলো আপনি এখানে ঘুরে, একটু বলেন। এখন বিদায় নিচ্ছি রবীন্দ্র কমপ্লেক্স থেকে। বিদায় বেলায় খুবই খারাপ লাগতেছে,
রবীন্দ্রনাথের সেই কথা মনে পড়ে যাচ্ছে, যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হবে, তবু চলে যেতে হবে। যাই হোক, আমি আগেও এসেছি, যখনই এসেছি রবীন্দ্র কমপ্লেক্সে তখনই সেই রবীন্দ্র যুগে আমি ফিরে গেছি। রবীন্দ্রনাথের সেই লেখা সোনার তরী, গীতাঞ্জলি, বলাকা, মানসী, এসবের মাঝে যেন হারিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এখন চলে যাচ্ছি, তবে হয়তো আবার কোনো একদিন আসবো 25শে বৈশাখে বা 22শে শ্রাবণের ব্যথা নিয়ে। সবাই ভালো থাকবেন। এবার আমরা শুনবো সাদির, আমার বন্ধু সাদির মন্তব্য, তার এখানে এসে বা ঘুরে কেমন লাগলো। মূল্যবান বক্তব্য রাখবে আমাদের বন্ধু মোহাম্মদুল্লাহ সাদি। আমাদের মতো জীবনে যারা ব্রিটিশ আমেরিকানদের মতো আমাদের ওরকম কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি নেই, বিশ্ববিখ্যাত কোনো পণ্য নেই, খুব ভালো প্রসাধনী যুক্ত কোনো কসমেটিক্সের কোনো এস্টাবলিশড মার্কেট আমাদের দেশে নেই। কিন্তু আমাদের দেশে এই সামান্য, অতি সামান্য জিনিসের মধ্যেও কিছু অমূল্য ধন লুকিয়ে আছে। তা হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের কিছু বিষয়। সেই বাংলা সাহিত্যের বিষয় আমরা কাব্যের মাধ্যমে, আমরা বিভিন্ন পত্রপত্রিকার লেখনীর মাধ্যমে, বিভিন্ন কবিতার মাধ্যমে, স্কুল শিক্ষকদের মাধ্যমে এই বাংলা সাহিত্যের এক অনন্ত, এক অফুরন্ত যে মজা, যে স্বাদ আমরা গ্রহণ করেছি সেই শৈশব থেকে, সেই স্বাদ আজ আমাদের দেশের সেই প্রতিটি স্তরের মানুষের মধ্যে বিদ্যমান। যদিও তারা বাংলা সাহিত্য সম্বন্ধে তারা কি ভালোবাসে না কি জানে। ঠিক এই রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখনী এবং তার বাড়ির স্মৃতিচারণের যে অংশ, তার রেখে যাওয়া এই বাড়ির অংশ বিশেষ, তার বাড়ির অঙ্গিনা, এই স্মৃতিচারণমূলক যে অমূল্য ধন, যে বাংলা সাহিত্যের যে বিশাল সাহিত্য ভাণ্ডার, যেখানে মানুষ তাদের নতুন প্রাণের সঞ্চার খুঁজে পায়, মানুষ তাদের ভালোবাসা কি, তাদের দেশের কি সম্পদ, এটা মানুষ যখন খুঁজে পায়, ঠিক তখনই মানুষ মনে করতে পারে যে আমাদের সাহিত্য, যে বাংলা সাহিত্য কি জিনিস ছিল। যে যিনি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন, তার লেখনী, এবং যিনি বিখ্যাত আরো একজন, তিনি বিদ্রোহী কবি নয় পরিচিত, কবি কাজী নজরুল ইসলাম। যদিও তার আঙিনায় আমার যাওয়ার সৌভাগ্য হয়নি, শুধুমাত্র আমি এতটুকু এসেই আমি বুঝতে পারলাম যে বাংলা সাহিত্য আসলেই অত্যন্ত রসযুক্ত, প্রেরণাদায়ক কিছু বস্তুর উৎস। আশা করি আমি কুষ্টিয়া এবং বাংলা সাহিত্যের আরও স্মৃতি বিজড়িত আরও যে খণ্ডলিপি যেগুলো আছে আমাদের এই সমাজের মধ্যে, আমাদের এই উপমহাদেশের মধ্যে, সেইগুলোর মধ্যে আমি বিচরণ করে আমি আমার ভালোবাসার উৎসকে আমি আরো দীর্ঘায়িত করে আমি আমার যে অনুভূতি প্রবণের যে বিষয়গুলো এখানেই আমি শেষ করছি আমাদের চ্যানেলের 13তম ব্লগ। তো আমরা এতক্ষণ দেখলাম খুলনার বেজেরডাঙ্গার দক্ষিণডিহি গ্রামের রবীন্দ্র কমপ্লেক্স। তো আশা করি আপনারা এই ভিডিওটি পুরো এনজয় করেছেন। এনজয় করলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আর চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে এখানকার একটি ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট মুসলিম হোটেলে। তো এই ব্লগটা আপনারা এই ভিডিওর পরবর্তীতে দেখতে পাবেন, হয়তো পরশুদিন বা তার পরের দিন আপলোড করা হবে। তো সাদি, আমরা ভিডিও শেষ করবো, যদি শেষে তুমি কিছু বলতে চাও। আমার এখানে এসে আমার অভ্যাসের এবং আমার চাওয়া পাওয়ার চরম অবনতি হলো। তার কারণ আমার এখানে এসে মনে চাচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে আরো স্মৃতি বিজড়িত অঞ্চল কুষ্টিয়া, আমি সেখানে একটু ঘুরে আসি। এরপরে কবি কাজী নজরুল ইসলাম, তার স্মৃতি বিজড়িত অঞ্চল আমি একটু ঘুরে আসি। অন্যান্য কবি যেমন জীবনানন্দ দাশ, আমি আরো অন্যান্য যারা কবি, তাদের এরকম স্মৃতি বিজড়িত অঞ্চল আমার এখন ঘুরতে মনে চাচ্ছে। শুধুমাত্র এইখানে আসার কারণে
আমার এই চাহিদার চরম অবনতি, এবং আমি জানি না আমার এই মনের আশা পূর্ণ হবে কিনা। তবে আমি চেষ্টা করব যাতে আমি এরকম আরো অঞ্চল যেখানে কবিদের এই স্মৃতি বিজড়িত জায়গা, যাতে আমি আরো আসতে পারি। জানি না আপনারাও আমার এই কামনার প্রতি আপনারাও একমত হবেন কিনা, আমি জানি না, এটা আপনাদের জানার বিষয়। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। তো রবীন্দ্রনাথের এই অনুভূতিকে হৃদয় নিয়ে আমরা যেন তার অবদানকে আরও বহির্বিশ্বে ছড়িয়ে দিতে পারি এবং তার এই সাহিত্য যাত্রা আমরা যেন অনুসরণ করে আমাদের জীবনকে প্রভাবিত করতে পারি। তো সেই জন্য ভালোবাসা দিয়ে চিন্তা মাথায় রেখে এই ব্লগটি শেষ করলাম। ধন্যবাদ।